বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইইউ এর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি 4 ব্যক্তি ও 2 সংস্থা, গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে। এদিকে হ্যাকারদের কবলে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত, দায় স্বীকার করেছে অ্যানোনিমাস। জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের প্রতিশোধের চক্র বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ গাজায়, বলেছে রাশিয়া। এরপর থাকবে ইচ্ছাকৃত চিকিৎসা সরঞ্জাম ধ্বংসের নিন্দায় জাতিসংঘ। রাফায় ইসরায়েলের বিমান হামলা, ইসরায়েলি অস্ত্র আমাদের শিশুদের খেলনার মতো, বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউক্রেনের সেনা পাঠানো থেকে মাত্র 1 কদম দূরে রয়েছে ন্যাটো জোট, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্য। সবশেষে জানাবো 140তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল বার্বাডোস। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আপডেট সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইইউ এর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি 4 ব্যক্তি ও 2 সংস্থা, গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজনবা নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। খুব শীঘ্রই সিদ্ধান্তটি বাস্তবায়নেরও পরিকল্পনা করছে সংস্থাটি। বিশেষ করে এক সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। তার যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ও সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ওই বৈঠক অংশ নিয়েছিলেন। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ ও জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রসঙ্গত 2014 সালে হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর তদন্তের কাজ স্থগিত থাকে। তবে 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সফর করেছিলেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। কিন্তু ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজার সফরে থেকে ফেরত যেতে বাধ্য হন তিনি। সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে করিম খান বলেছিলেন, 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলা ও তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি আরো বলেন, গাজা যেসব সহিংসতা আগে হয়েছে তা এখনো হচ্ছে। এসব সহিংসতা হামাস ও আইডিএফ এর পূর্ব পরিকল্পিত বলে মনে করেন করিম খান। এমনকি এই সংক্রান্ত কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। এদিকে 6 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচারে হামলা ও অভিযানে অন্তত 34,000 ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় 76,833 জন। শুক্রবার 19 এপ্রিল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় গাজায় 42 জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়, সেই সঙ্গে আহত হয়েছেন 63 জন। সূত্র টাইমস অব ইসরায়েল। হ্যাকারদের কবলে ইসরায়েলি সামরিক বাহিনী, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত, দায় স্বীকার করেছে অ্যানোনিমাস। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিং এর দায়িত্ব স্বীকার করেছে। গ্রুপটি জানিয়েছে তারা 20 গিগাবাইট সমপরিমাণ তথ্য ও দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে, যার মধ্যে পিডিএফ, ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রজেক্ট সহ লাখ লাখ তথ্য রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিং এর শিকার হয়েছে। তারা বলছে, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে। কয়েক মাস আগে অ্যানোনিমাস জানিয়েছিল যে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে হ্যাকিং এর কবলে ফেলেছে এবং সে সময় তারা 8 মিলিয়ন তথ্য হাতিয়ে নিয়েছিল, যা 300 গিগাবাইট সমান। গত বছরের 7ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর বেশ কয়েক দফা সাইবার হামলার শিকার হয়েছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যে প্রতিশোধের চক্র বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবরে পর মধ্যপ্রাচ্য প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘ প্রধান প্রতিশোধমূলক যে কোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং যে সকল কর্মকাণ্ড সমগ্র অঞ্চল ও অঞ্চলের বাইরে ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে সে ধরনের কর্মকাণ্ড রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, সপ্তাহান্তে আক্রমণের প্রতিশোধ হিসেবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি, সিবিএস এবং সিএনএন অন্যান্য মিডিয়া মধ্যপ্রাচ্যের সময় শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। এর আগে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এ ঘটনার পর ইরান এক সপ্তাহেরও কম সময়ে শনিবার রাতে ইসরায়েলের প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়। তারা 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ, গাজায় বলেছে রাশিয়া। টেকসই ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন। তিনি বলেন, আমরা বারবার সতর্ক করেছি, একটি স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি ব্যবস্থার অনুপস্থিতিতে মানবিক প্রচেষ্টা ধ্বংস হয়ে গেছে। অবশ্যই এই যুদ্ধবিরতি সামরিক পর্যবেক্ষকদের মাধ্যমে সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত। সহকর্মী মানবিক কর্মীরা সেনাবাহিনীর হামলার মুখে সম্পূর্ণ অরক্ষিত। তিনি আরো বলেন, যদি এক পক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং বিশেষ করে যখন নিরাপত্তা পরিষদে কোনো সদস্যর কাছ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে কাউন্সিলের প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয়, তাহলে কোনো স্বেচ্ছাসেবী মানবিক সহযোগিতা এগিয়ে আসবে না। তিনি জানান, ফিলিস্তিন ভূখণ্ড যুদ্ধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2728 এর দাবির বিপরীতে এবং আন্তর্জাতিক মানবিক আইন ও নিয়ম লঙ্ঘন করে তীব্র রূপ ধারণ করেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে গাজার জনসংখ্যার জন্য মানবিক সাহায্য বিতরণ কার্যত অচল হয়ে পড়েছে। জাতিসংঘ সংস্থাগুলো একমত যে ছিটমহলে মানবিক সরবরাহ কার্যত অস্তিত্বহীন। ওসিএইচ এর মতে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মানবিক সহায়তার অর্ধেক সরবরাহ যান অবরুদ্ধ করে রেখেছে। একই সময়ে মানবিক কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সীমান্তে মানবিক সরবরাহের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সরবরাহের ব্যবস্থা করার জন্য যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে। শুধুমাত্র চেক পয়েন্টগুলো খুলে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। নেবেনজিয়া নিশ্চিত যে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইন দ্য নিয়ার ইস্টার্ন UNRW কার্যক্রম এই পরিস্থিতিতে অপরিহার্য। তিনি বলেন, আমরা এজেন্সির কর্মীদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানাই, যারা অমানবিক পরিস্থিতিতে তাদের জীবন দিয়ে মানবিক দায়িত্ব পালন করেন। আজ পর্যন্ত 178 জন কর্মী তাদের জীবন হারিয়েছেন। একক মানবিক সহায়তা কার্যক্রমে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। রাশিয়ান কূটনীতিক বলেন, সেই পটভূমিতে UNRW কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা এবং এজেন্সিটি ভেঙে দেওয়ার আহ্বান, যা আমরা এই চেম্বারেও শুনেছি, স্পষ্টতই অগ্রহণযোগ্য। UNRW প্রতিনিধিদের বিরুদ্ধে নির্বিচার অভিযোগগুলো এই বৃহৎ এবং অত্যাবশ্যক জাতিসংঘের সত্তাকে আঘাত করার জন্য ব্যবহার করা উচিত নয়। গাজায় সংস্থাটির 13,000 কর্মীর কার্যক্রম স্থগিত করা হলে তা লাখ লাখ ফিলিস্তিনের জন্য সম্মিলিত শাস্তির আরেকটি বেআইনি এবং অনৈতিক হাতিয়ার হয়ে উঠবে। সূত্র AFP। ইচ্ছাকৃত চিকিৎসা সরঞ্জাম ধ্বংসের নিন্দায় জাতিসংঘ। রাফায় ইসরায়েলের বিমান হামলা, ইসরায়েলি অস্ত্র আমাদের শিশুদের খেলনার মতো, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল বুঝে গেছে ইরানের সঙ্গে বিরোধ অন্য ধরনের এক খেলা। দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় নারী, শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, এটি এমন একটি এলাকা যেখানে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবু এবং অস্থায়ী কোয়ার্টারে আশ্রয় নিয়ে রয়েছে। ওয়াফা জানিয়েছে, 2টি বাড়িতে হামলায় 10 বাসিন্দা নিহত হয়। ক্ষেপণাস্ত্র এবং কামান রাফা এবং আশপাশের অঞ্চলে আঘাত করে। গাজায় হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডে ইসরায়েলের ইচ্ছাকৃত জটিল এবং দুষ্প্রাপ্য চিকিৎসা সরঞ্জাম ধ্বংসের নিন্দা করেছে জাতিসংঘ। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য UNFP'র প্রতিনিধি ডমিনিক অ্যালেন বলেছেন, গাজায় 10টি হাসপাতালে সাম্প্রতিক UN নেতৃত্বাধীন মিশনের অনেকগুলোকে ধ্বংস অবস্থায় এবং যে কোনো স্তরের মাতৃস্বাস্থ্য পরিষেবার সরবরাহ করতে
সক্ষম মাত্র কয়েকজনকে পাওয়া গেছে। এদিকে তিনি বিলাপ করে বলেন যে খান ইউনিসে আরেকটি বিশেষায়িত সুপ্রসূতি হাসপাতাল আল খাইরে মনে হয় না যে কোনো কাজের চিকিৎসা সরঞ্জাম আছে এখানে। প্রসবের ঘটনাগুলো চুপ করে দাঁড়িয়ে আছে। তাদের জীবন দেওয়ার জায়গা হওয়া উচিত এবং মৃত্যুর একটি ভয়ঙ্কর অনুভূতি থাকা উচিত। গাজায় ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র 10টি বর্তমানে এমনকি আংশিকভাবে কাজ করছে। অ্যালেন বলেন তাদের মধ্যে মাত্র 3 জন এখন গাজা জুড়ে আনুমানিক 180 জন মহিলাকে প্রতি একদিনে সন্তান জন্মদানে সহায়তা করতে সক্ষম, যাদের মধ্যে প্রায় 15% জটিলতায় ভুগছেন, যাদের জন্য উল্লেখযোগ্য যত্ন প্রয়োজন। যেসব হাসপাতাল এই ধরনের যত্ন প্রদান করতে পারে তারা এভাবে উল্লেখযোগ্য ক্ষমতার সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন বর্তমানে গাজার প্রধান প্রসূতি হাসপাতালের দক্ষিণের আমিরাতি হাসপাতাল উদাহরণস্বরূপ প্রতিদিন 60টি পর্যন্ত প্রসব করাতে সক্ষম, যার মধ্যে 12টি সিজারিয়ান বিভাগ রয়েছে। ইউক্রেনের সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্য। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত রয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়ঙ্কর হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নে এখন যুদ্ধকামী লোকজনের সংখ্যায় বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন যুদ্ধের পক্ষের যুক্তিতে আক্রান্ত। ইউরোপের রাজনীতিবিদরা ইউক্রেন যুদ্ধে এত বেশি বিনিয়োগ করছেন যে তারা এখন তাদের কৌশলে কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন না। কিন্তু এত অর্থ এবং অস্ত্র দেওয়া সত্ত্বেও ইউক্রেনের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং বাস্তবিক অর্থে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এ অবস্থায় ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে, কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ সংঘাতে জড়াবে না। বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন তার দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন হাঙ্গেরি কোনো মতেই বড় শক্তিগুলোর খেলার পুতুলে পরিণত হবে না। সূত্র পার্স টুডে। 140তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বার্বাডোস। আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। ক্যারিবীয় অঞ্চলের 11তম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। বার্বাডোসের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্স জানান দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে। তিনি বলেন আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত। আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিরাষ্ট্র সমাধান চাই? বার্বাডোসের নীতির আলোকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান কেরি সিমন্স। তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সাথে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। সূত্র আল জাজিরা।